A very good morning to all of you. Today we are going to know a very important topic from polity, that is Rashtrapati. Rashtrapati is a part of executive body. Okay, so it is very important for TET 1, TET 2, CTET as well as for others competitive exams. Okay, it is also important for various students who are belongs from TBSC board, CBSC board as well as ICSC board. So let's go to start. So first of all, executive body means শাসন বিভাগ। এক্সিকিউটিভ বডি মিন্স শাসন বিভাগ। এই শাসন বিভাগের একটা অংশ হলো রাষ্ট্রপতি। ওকে, ফার্স্ট অফ অল উই শুড নো অ্যাবাউট শাসন বিভাগ। হোয়াট ডু মিন বাই শাসন বিভাগ অর এক্সিকিউটিভ? টুডে উই উইল ডিসকাস শাসন বিভাগ। ওকে, সো সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ও প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত। ওকে, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত। তো এর আগে আমাদের এই ওয়ার্ডসগুলোর মিনিং বুঝে নিতে হবে। সার্বভৌম মানে কি? হোয়াট ডু মিন বাই সার্বভৌম অর সোভারেন্টি? সার্বভৌম মানে হলো একটা বিশেষ ক্ষমতা, যেই ক্ষমতাটাকে একটা দেশকে রাষ্ট্রে পরিণত করে। যদি একটা রাষ্ট্রের মধ্যে সার্বভৌম ক্ষমতাটা না থাকে তবে সেটাকে রাষ্ট্র আমরা বলতে পারি না, সেটাকে আমরা বলতে পারি কি? শুধু দেশ। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। সার্বভৌম একটা চরম ক্ষমতা যেটা নাকি একটা দেশকে দেশ থেকে রাষ্ট্রের মধ্যে জার্নিটাকে বোঝায়। সো এটা সব ধরনের আইনের ঊর্ধ্বে থাকে। নেক্সট পয়েন্ট ইজ সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক মানে কি? সমাজতান্ত্রিক হলো এই দেশের মধ্যে সমাজে সকল মানুষ সমান। সমাজতান্ত্রিক মানে কি? সোশ্যালাইজেশন। নেক্সট ধর্মনিরপেক্ষ। ধর্মনিরপেক্ষ মানে কি? ধর্মনিরপেক্ষ হলো আমাদের দেশের নির্দিষ্ট কোনো ধর্ম নেই। আমাদের দেশের নির্দিষ্ট কোনো ধর্ম নেই, আর আমাদের দেশের সরকার কোনো ধর্মের হয়ে বা আমাদের রাষ্ট্র কোনো ধর্মের হয়ে কখনো কোনো কথা বলে না। ওকে, নিরপেক্ষ। নেক্সট প্রজাতান্ত্রিক। প্রজাতান্ত্রিক মানে কি? প্রজাতান্ত্রিক ইজ ইকুয়াল টু গণতান্ত্রিক আমরা বলতে পারি 90%। প্রজাতান্ত্রিক হলো আমাদের দেশে রাজতন্ত্রের অবসান, এখন কি প্রজাতান্ত্রিক মানে আমাদের দেশের জনগণেরই মেইন ক্ষমতা হাতে থাকে হিসেবে ভারত। তো আমাদের দেশটা বললাম যে এখানে এতগুলা, তারপরে সংমিশ্রণ হলো কি ভারতের, আমাদের দেশের, ভারতবর্ষের। তো ভারতবর্ষের শাসন কাঠামো গঠিত হয়েছে সংবিধানের ধারা নির্ধারিত তিনটি প্রধান বিভাগ। তিনটি প্রধান বিভাগ কি কি? এই সংবিধানের ধারা নির্ধারিত তিনটি প্রধান বিভাগ, বা আমরা বলতে পারি এই সরকারের তিনটি বিভাগ। ঠিক আছে, সরকারের তিনটি বিভাগ, সেগুলি কি কি? আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো আজকে আমরা আলোচনা করব কি নিয়ে? শাসন বিভাগ। এবং শাসন বিভাগের প্রথম বডি কে? রাষ্ট্রপতি, মিন্স প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট। উই উইল ডিসকাস টুডে অ্যাবাউট প্রেসিডেন্ট। সো লেটস গো টু নো। সো প্রথম আমরা দেখে নিই শাসন কাঠামো কয় প্রকার। শাসন কাঠামো তিন প্রকার: আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আজকে আমাদের টপিক হলো শাসন বিভাগ। সো ভারতের নিয়ন্ত্রণ এবং ভারসাম্যের এমন একটি ব্যবস্থা তৈরি হয়েছে যেখানে শাসন বিভাগ এবং আইন বিভাগের কর্মকাণ্ডের উপর বিচার বিভাগের পর্যালোচনা ক্ষমতা রয়েছে। মানে কি? আমাদের দেশের বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ ঠিকভাবে কাজ করছে কি না তা পর্যালোচনা করতে পারে। আইনসভা কর্তৃক জারি হওয়া সাংবিধানিক কোনো আইনকে বিচার বিভাগ বাতিল করতে পারে। ওকে, এখন আমি এখানে কথা হলো যে আইনসভা কর্তৃক জারি হওয়া অসাংবিধানিক। ওকে, এখন আইন বিভাগের কাজ কি? আইন বিভাগের কাজ হলো, এই আইন বিভাগের কাজ কি? আইন বিভাগের কাজ হলো দেশে বিভিন্ন ধরনের আইন তৈরি করা, দেশটা কিভাবে চলবে তার পক্ষে আইন তৈরি করা। কিন্তু এই আইন বিভাগ যদি অসাংবিধানিক কোনো আইন তৈরি করে, মানে সংবিধানের বাইরে গিয়ে কোনো আইন তৈরি করে, তখন এই আইনকে বিচার বিভাগ বাতিল করতে পারে। মানে এই আইনটাকে কে বাতিল করতে পারে? বিচার বিভাগ। মানে কি? এখানে বিচার বিভাগের কিন্তু যথেষ্ট ক্ষমতা রয়েছে। আবার আইন বিভাগ শাসন বিভাগের কাজকর্মেরও পর্যালোচনা করতে পারে। এখানে বলা হয়েছে যে আইন বিভাগ আবার দেখতে পারে যে শাসন বিভাগ ঠিকভাবে তাদের কাজকর্ম করছে কিনা, তা আইন বিভাগ আবার দেখতে পারে।
নেক্সট, অন্যদিকে আবার বিচার বিভাগ স্বাধীন হলে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে শাসন বিভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অবভিয়াসলি, কারণ আমরা জানি যে শাসন বিভাগের প্রধান বডি বা আমাদের দেশের প্রথম নাগরিককে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতি কিন্তু আমাদের দেশের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মানে কি আমাদের দেশের বিচারপতিদের নিয়োগ করে অলওয়েজ অ্যাজ ওয়েল অ্যাজ জাস্টিস। ওকে, জুডিশিয়ারি যে বিচারপতিরা আছে, বিচারপতিদেরকে কে নিয়োগ করে? রাষ্ট্রপতি। চিফ জাস্টিসকে নিয়োগ করে রাষ্ট্রপতি, আর বাকিদের জাস্টিসরা আছে বা বিচারপতিরা আছে তাদেরকে নিয়োগ করে এই চিফ জাস্টিসের সঙ্গে কথা বলে কে নিয়োগ করে? অবভিয়াসলি কে নিয়োগ করে? প্রেসিডেন্ট। কে নিয়োগ করে? প্রেসিডেন্ট। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্যাট কেন এই ক্ষেত্রে বলা হয়েছে যে শাসন ব্যবস্থার শাসন ব্যবস্থায় মেইন ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তারপরে আমরা আসছি শাসন বিভাগ। শাসন বিভাগ ডিপলি বুঝবো এখন। ভারতের সংবিধানের পঞ্চম অংশে, ওকে, ভারতের সংবিধানের কত অংশে? পঞ্চম অংশে প্রথম অধ্যায়ে, মানে কত থেকে কত আর্টিকেল? 52 থেকে 78 নং ধারায় শাসন বিভাগের কথা বলা হয়েছে। মানে কি আমাদের দেশের সংবিধানে কয়টা অধ্যায় আছে, অংশ আছে? এখন বর্তমানে আছে 25টা অংশ। ঠিক আছে, এই 25টা অংশের মধ্যে পঞ্চম অংশে বলা হয়েছে 52 থেকে 78 নং ধারায় শাসন বিভাগের কথা বলেছে। মানে শাসন বিভাগের গঠন, কার্যাবলী, এভরিথিং বলা হয়েছে কত থেকে কত? 52 থেকে 78 নং ধারায়। ঠিক আছে, মূল দায়িত্ব হলো, মানে আমাদের দেশের শাসন বিভাগের মূল দায়িত্ব কি, মানে মেইন রেসপন্সিবিলিটি হলো দেশের শাসন পরিচালনার জন্য নীতি নির্ধারণ এবং তা বাস্তবায়িত করা। এখন দেশটা শাসন করবে, শুধু নীতি নির্ধারণ করে রাখলে হবে না, কি করতে হবে? তা বাস্তবায়িত করতে হবে। মানে কিভাবে বাস্তবে তা প্রয়োগ করবে সেটা নির্ধারণ করবে কে? শাসন বিভাগ। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কে? শাসন বিভাগ। উল্লেখ্য দুটি অংশ নিয়ে গঠিত। ওকে, শাসন বিভাগ মেইনলি কয়টা অংশ নিয়ে গঠিত? 2টা অংশ নিয়ে। দিজ আর কেন্দ্রীয় শাসন বিভাগ এবং রাজ্য শাসন বিভাগ। আমরা জানি যে আমাদের দেশে এখন বর্তমানে প্রায় 28টি দেশ আছে, 28টি রাজ্য আছে। ঠিক আছে, এই রাজ্যেরও একটা রাজ্যেরও শাসন বিভাগ আছে, আবার কেন্দ্রেরও শাসন বিভাগ আছে। ঠিক আছে, তো এখন আমরা আলোচনা করব কেন্দ্রের শাসন বিভাগ নিয়ে। কেন্দ্রের শাসন বিভাগের আবার 2টা অংশ, কি কি? অস্থায়ী বা রাজনৈতিক অংশ এবং স্থায়ী বা অরাজনৈতিক অংশ। স্থায়ী বা অরাজনৈতিক অংশ আগে বুঝে নিই। স্থায়ী বা অরাজনৈতিক অংশ মানে কি? স্থায়ী মানে কি? তারা একবার কোনো পরীক্ষা দিয়ে যদি ওই পদে নিযুক্ত হয়ে যায়, তারা একদম তাদের পদটাকে স্থায়ী। ঠিক আছে, আর অস্থায়ী মানে কি? অস্থায়ী মানে একটা নির্দিষ্ট বছর বা নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত তাদের কার্যকালের মেয়াদ থাকে, তারপরে আর থাকে না। সাপোজ স্থায়ী বা অরাজনৈতিক অংশ মানে কি? তারা রাজনীতির কোনো পার্ট না, তারা রাজনীতির বাইরে। যেমন আমরা বিভিন্ন ধরনের পরীক্ষা দিয়ে আইএএস, আইপিএস এরকম পদে নিযুক্ত হয়ে থাকে, বা তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় আমলা। কি বলা হয়? আমলা। ওকে, তারা কিন্তু পরীক্ষাতে নির্বাচিত হয়। তারা একবার নির্বাচিত হলে কিন্তু তারা আবার এরকম না যে 5 বছর পরে তাদের চাকরিটা চলে যাবে। ঠিক আছে, কোনো দুর্নীতিমূলক কাজ করলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে, বাট তারা কিন্তু স্থায়ী, তাদের পদটা কি? স্থায়ী। আর এজ ওয়েল এজ তারা কোনো পার্টিগত দিক থেকে কিন্তু ওই পদে যায়নি। তারা কিভাবে গিয়েছে? তারা কিন্তু এক্সাম, দে হ্যাভ টু ক্লিয়ার এক্সাম, তাদের এক্সাম দিয়ে ওই পদে গিয়েছে, তাই তাদেরকে বলা হয় অরাজনৈতিক অংশ। এজ ওয়েল এজ তাদের পদটা যেহেতু স্থায়ী, তাই তাদেরকে বলা হয় স্থায়ী। আর তারা কারা? আইএএস অ্যান্ড আইপিএস। আইএএস অ্যান্ড আইপিএস। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। নাও কাম টু দ্য পয়েন্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট রাজনৈতিক অর অস্থায়ী পার্ট। রাজনৈতিক বা অস্থায়ী পার্ট। ওকে, রাজনৈতিক মানে কি? রাজনৈতিক মানে হলো যারা রাজনীতি বা পার্টিগত দিক থেকে লড়াই করে নির্বাচিত হয়েছে জনগণের দ্বারা, বা কোনো ধরনের নির্বাচক সংস্থা দ্বারা নির্বাচিত হয়েছে। ঠিক আছে, তাদেরকে বলা হয় রাজনৈতিক অংশ। আর অস্থায়ী কেন? কারণ তাদের একটা নির্দিষ্ট টেনিউর আছে। ঠিক আছে, আমাদের দেশে সরকারি ব্যবস্থার মেইন টেনিউর কত? 5 ইয়ার্স। তারপরও যদি মনে করো যে সরকার ওদের কাজে স্যাটিসফাইড, তাহলে আমরা নেক্সট ইলেকশনেও কিন্তু ওই পার্টিকে নির্বাচন করতে পারি। বাট দেয়ার ইজ নো সিউরিটি। ওকে, উই হ্যাভ টু ওয়ার্ক, দেন উই ক্যান টেক ভোটস ফ্রম পিপলস, বাট দেয়ার ইজ নো সিউরিটি। কিন্তু এখানে কিন্তু সিউরিটি আছে। একবার পরীক্ষায় পাশ করেছি মানে কি একদম আমরা থেকে যাব, আমাদের যতটুকু আমাদের কার্যকালের মেয়াদ রয়েছে। ঠিক আছে, তো এই অস্থায়ী অংশের মধ্যে আমাদের কিছু কিছু পার্ট অবশ্যই পড়তে হবে। সেগুলি হলো রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ, অ্যাজ ওয়েল অ্যাজ উই ক্যান সে ক্যাবিনেট। ওকে, ক্যাবিনেট হলো মন্ত্রিপরিষদ একটা ছোট পার্ট।
তারপরে আছে কিচেন ক্যাবিনেট। আরেকটা পার্ট আমি নেক্সটে বুঝিয়ে দেবো, সেটা হলো উপপ্রধানমন্ত্রী, যেটা এখন আর নেই, কিন্তু আমরা একটু জেনে নেব যে উপপ্রধানমন্ত্রী পদটা আদৌ কি ছিল নাকি এটা নতুন কোনো নাম। ওকে, উপপ্রধানমন্ত্রী উইল ডিসকাস নেক্সট ক্লাস। Okay, upcoming class we will discuss about it. So let's go to understand the next slide. That is, আমাদের শাসন বিভাগের কি কি পার্ট রয়েছে যে আমরা পড়ব। রাষ্ট্রপতি পর্ব, উপরাষ্ট্রপতি পর্ব, মন্ত্রিপরিষদ পর্ব, কিচেন ক্যাবিনেট পর্ব। সো यहाँ पर एक और भी है, that is कैबिनेट। ओके, ক্যাবিনেটের আগে আমরা কি দেখতে হবে, কিচেন ক্যাবিনেট, সরি কিচেন ক্যাবিনেটের আগে আমাদের আগে ক্যাবিনেটটা দেখতে হবে। এখানে আমি মন্ত্রিপরিষদের পরে এটা আমরা দেখে নেব, ক্যাবিনেট, দেন কিচেন ক্যাবিনেট, দেন প্রধানমন্ত্রী, তারপর লাস্ট উপপ্রধানমন্ত্রী। ইট মিনস আমাদের কেন্দ্রীয় শাসন বিভাগ কমপ্লিট। কেন্দ্রীয় শাসন বিভাগের রাজনৈতিক বা স্থায়ী যে বোর্ডটি, এটা সরি অস্থায়ী যে বোর্ডটি, সেটা কমপ্লিট হয়ে যাবে। দেখি আমরা নেক্সট স্লাইডে। এই আমাদের আজকের মেইন টপিক যেটা ভারতের রাষ্ট্রপতি। ওকে, সো আমাদের টপিক হলো কি ভারতের রাষ্ট্রপতি। সংসদীয় শাসন ব্যবস্থার নীতি অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি হলেন নিয়ম মাফিক বা নাম সর্বস্ব শাসক। নিয়ম মাফিক বা নাম সর্বস্ব শাসক মানে কি? নাম সর্বস্ব শাসক হলো তিনি নামে শাসক, ঠিক আছে, তিনি নামে শাসক বাট প্রকৃতপক্ষে শাসককে প্রধানমন্ত্রী, প্রকৃতপক্ষে শাসককে প্রধানমন্ত্রী, ঠিক আছে। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কার নামে চলে? প্রাইম মিনিস্টার, সরি প্রেসিডেন্টের নামে চলে, ঠিক আছে। কেন্দ্রীয় শাসন ব্যবস্থা কিন্তু প্রেসিডেন্টের নামে চলে, কাগজে পত্রে কিন্তু প্রেসিডেন্ট ইজ দ্য ফার্স্ট। ওকে, বাট বাস্তবে কিন্তু প্রধানমন্ত্রী মেন, ঠিক আছে। তাই আমাদের দেশে রাষ্ট্রপতিকে বলা হয় নাম সর্বস্ব বা নিয়মতান্ত্রিক শাসক, মানে নিয়মে আছে বাট কাজে নেই, কাজে বা বাস্তবে কে? প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বে গঠিত মন্ত্রিপরিষদ হলো প্রকৃত শাসক। প্রধানমন্ত্রী ও তার নেতৃত্বে গঠিত কি মন্ত্রিপরিষদ কিন্তু বাস্তবে মেইন ক্ষমতা ভোগ করে কে? মন্ত্রিপরিষদ। আর এই মন্ত্রিপরিষদের মেইন হেড বা মেইন মস্তিষ্ক কে থাকে? প্রধানমন্ত্রী। সো নেক্সট, সংবিধানের 53 ক্লজ 1, ঠিক আছে, 53 ক্লজ 1। এই যে আমি 53 লিখলাম, তারপর যে এই দিয়ে 1 লিখলাম, ঠিক আছে। এই যে ব্র্যাকেটগুলোকে বলা হয় ক্লজ। কি বলা হয়? ক্লজ। ওকে, এগুলোকে বলা হয় ক্লজ। 53(1) নং ধারা অনুযায়ী কেন্দ্রের শাসন ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে। এই 53 নং ধারা অনুযায়ী বলা হয়েছে যে কেন্দ্রের যে শাসন ক্ষমতা কার হাতে থাকে? রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে, এবং তিনি নিজে সরাসরি কিংবা তার অধীনস্থ কর্মচারীদের মাধ্যমে সংবিধান অনুযায়ী এই ক্ষমতা প্রয়োগ করবেন, ঠিক আছে। তিনি নিজেও করতে পারেন বা উনার অধস্তন কর্মচারীদের মাধ্যমে তিনি এই ক্ষমতাগুলি প্রয়োগ করতে পারেন, এটা ওনার ইচ্ছা। নেক্সট, আমরা যে বলছি যে রাষ্ট্রপতি, এখন রাষ্ট্রপতি হতে গেলে আমাদের কি কি যোগ্যতা থাকা দরকার? অবভিয়াসলি একটা বিশেষ পদে নিযুক্ত হতে গেলে আমাদের কিছু কোয়ালিফিকেশন থাকা দরকার। যেমন আমরা কোনো বিশেষ চাকরি করতে গেলে আমাদের কিছু কোয়ালিফিকেশন থাকা দরকার। এখন তো আমি 9 পাস করে বা 10 পাস করে তো পিজিটি টিচার হতে পারবো না, ঠিক না? তো আমাদের অবভিয়াসলি কিছু না কিছু কোয়ালিফিকেশন থাকা দরকার। সেমভাবে আমাদের দেশে রাষ্ট্রপতি হতে গেলেও কি কি যোগ্যতা থাকা দরকার তা আমরা দেখে নিই। প্রথমত ওনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। নেক্সট 35 বছর হতে হবে, আর ওনার শেষ সময়কাল হলো 65 বছর, ঠিক আছে। উনি 65 বছর পর্যন্ত নিজের পদে বহাল থাকতে পারেন। নেক্সট, তার লোকসভা সদস্য হওয়ার যোগ্যতা থাকতে হবে 58(1) নং ধারা অনুযায়ী বলা হয়েছে। নেক্সট, নির্বাচন প্রার্থীর মনোনয়নপত্র 50 জন নির্বাচক দ্বারা প্রস্তাবিত এবং অন্তত 50 জন নির্বাচক দ্বারা সমর্থিত হতে হবে। মানে 50 জন নির্বাচক দ্বারা প্রস্তাবিত হতে হবে আর 50 জন নির্বাচক দ্বারা কী হতে হবে? সমর্থিত হতে হবে। নেক্সট, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীকে কত টাকা দিতে হবে? 15,000 টাকা জামানত রাখতে হবে, ঠিক আছে। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কাকে? রাষ্ট্রপতিকে অ্যাটলিস্ট কত টাকা দিতে রাখবে? 15,000 টাকা জামানত রাখতে হবে। সো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ ভোট হস্তান্তর পদ্ধতি। হোয়াট ডু মিন বাই ভোট হস্তান্তর পদ্ধতি? কোটা সংখ্যক ভোট না পেলে
প্রার্থীপত্র বাতিল হয়ে যায়, 2 জন সমান সংখ্যক ভোট পেলে, আচ্ছা এটা আমি আলোচনা করছি, আগে আমরা দেখে নিই এটা এসেছে কোন জায়গা থেকে। এই যে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, আমরা তো বললাম যে যোগ্যতা, এখন আমরা বুঝি রাষ্ট্রপতি যে নির্বাচিত হয় ওনার যোগ্যতাগুলি কি, সরি নির্বাচিত যে হয় ওই পদ্ধতিটা কি। অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। কারণ আমরা জানি যে আমাদের দেশে যে সংবিধান রচনা হয়েছে, আমাদের দেশে অনেকগুলি দেশের সংবিধান পড়াশোনা করে, রিসার্চ করে তারপর লেখা হয়েছে। তো আমাদের দেশের বিভিন্ন জিনিস বিভিন্ন দেশের সংবিধান থেকে সংগৃহীত হয়েছে। সেমভাবে আমাদের যে দেশে রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিসের দ্বারা হয়, একটা নির্বাচক সংস্থার দ্বারা, ঠিক আছে। এটা নেওয়া হয়েছে কোথায় থেকে, কোন দেশের সংবিধান থেকে, আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। নির্বাচক সংস্থা গঠন, কিভাবে নির্বাচক সংস্থা গঠিত হয় দেখি। এই নির্বাচক সংস্থা গঠনকে আবার ইংলিশে বলতে পারি ইলেকটোরাল কলেজ। কি বলতে পারি, ইলেকটোরাল কলেজ। একক হস্তান্তরযোগ্য ভোটের ভিত্তিতে সমানুপাতিক প্রতিনিধিত্বের নিয়ম অনুযায়ী গোপন ভোটের মাধ্যমে এক নির্বাচক সংস্থা দ্বারা রাষ্ট্রপতি পরোক্ষভাবে নির্বাচিত হয়, ঠিক আছে। অনেক সময় কোশ্চেন আসতে পারে যে রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হয়, প্রত্যক্ষ, পরোক্ষ, উভয় নাকি কোনোটি নয়। সো আনসার ইজ পরোক্ষ, কারণ রাষ্ট্রপতিকে কিন্তু আমরা সরাসরি নির্বাচিত করি না। রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিসের মাধ্যমে, গোপন ব্যালটের মাধ্যমে, কিসের দ্বারা, ইলেকটোরাল কলেজের দ্বারা, ঠিক আছে। এই ইলেকটোরাল কলেজের মেম্বার্স কারা তা আমরা পরে আলোচনা করছি। নেক্সট, 2টি নীতির অনুসরণ করা হয়, কি কি। এ, বিভিন্ন রাজ্যের সমাহারে প্রতিনিধিত্ব ব্যবস্থা করা, ঠিক আছে। প্রথম, রাজ্যের যে বিভিন্ন ধরনের বিধানসভা আছে, বিধানসভার যে এমএলএ, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল, এমএলসি, ওকে। যেসব রাজ্যের মধ্যে বিধান পরিষদ আছে ওই বিধান পরিষদ থেকে মেম্বার থাকে, আর যেসব রাজ্যের মধ্যে বিধান পরিষদ নেই ওই সব রাজ্য তো ক্যান্সেল, এটা থাকবে না। যেমন আমাদের ত্রিপুরায় বলি, ত্রিপুরাতে কিন্তু শুধু বিধানসভা আছে, বিধান পরিষদ কিন্তু নেই। তো ওই জায়গা থেকে এক একটা এমএলএর মেম্বারদের ভোটের মূল্য নির্ধারণ করা হয়। নেক্সট, রাজ্য বিধানসভাগুলির মোট ভোট সংখ্যা পার্লামেন্টের উভয় কক্ষের মোট ভোট সংখ্যার যেন সমান হয় তা লক্ষ্য করে। অবভিয়াসলি এরকম যেন না হয় যে রাষ্ট্রপতিকে নির্বাচন করতে যাচ্ছি, রাজ্যের এমএলএদের ভোটের মূল্য কম আর কেন্দ্রের এমপিদের ভোটের মূল্য বেশি, এরকম যাতে না হয়, যাতে সমান সমান থাকে তাই একটা ব্যবস্থা করা হয় বা ওই দিকে লক্ষ্য রাখা হয়, ঠিক আছে। তো আমাদের দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর্যায়গুলি আছে, আলটিমেটলি 2টা পর্যায় আছে। আমরা এখন দেখি পর্যায়গুলি কি কি। এই যে এখানে সুন্দরভাবে দেওয়া আছে, আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হলো মনোনয়ন বাদ, বেরিয়ে যাও। মনোনয়ন যারা হয়, মনোনীত যারা হয়, যেমন আমাদের রাজ্যসভাতে আছে 12 জন, সেমভাবে বিভিন্ন ধরনের বিধানসভাতে 1জন 2জন করে অনেকে মনোনয়ন করে। বাট এখন কিন্তু এই যে আগে যে ছিল লোকসভার মধ্যে 2জন মনোনীত হতো, এটা কিন্তু এখন ক্রস, ঠিক আছে। এখন কিন্তু মনোনয়ন করার ওই যে ভারতীয়দের মনোনীত করা হতো, এটা কিন্তু বাদ পড়েছে এখন, ঠিক আছে। তো মনোনীত যারা সদস্য তারা এই রাষ্ট্রপতি নির্বাচনে পার্টিসিপেট করতে পারবে না, অবভিয়াসলি পারবে না। শুধু পারবে কারা, নির্বাচিত সদস্য, ঠিক আছে। নির্বাচনী সদস্যরাই কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। রিমেম্বার ওয়ান থিং, মনোনীত সদস্যরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে না। শুধু কারা পারবে, নির্বাচিত সদস্যরা, ঠিক আছে। নির্বাচিত সদস্যরা কোথায় থেকে আসবে, রাজ্যের বিধানসভা থেকে আসবে, রাজ্যের বিধান পরিষদ থেকে আসবে, প্লাস দিল্লি ও পুদুচেরি যে 2টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে ওই জায়গারও বিধানসভার নির্বাচিত সদস্যরা থাকতে পারবে, ঠিক আছে। এছাড়া যে মেইন বডি পার্লামেন্টের উভয় কক্ষের নির্বাচিত সদস্যরা, ঠিক আছে। প্রতিটি রাজ্যে বিধানসভার নির্বাচিত সদস্যরা প্লাস বিধান পরিষদের নির্বাচিত সদস্যরা। দেখো তো এখানে কোনো জায়গায় কি শুধু সদস্য আছে, নেই। নির্বাচিত 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 নির্বাচিত, মানে সব জায়গারই নির্বাচিত সদস্যরা কিন্তু এই ইলেকটোরাল কলেজে, কোথায়, এই ইলেকটোরাল কলেজের মেম্বার হবে, ঠিক আছে। এই যে ইলেকটোরাল কলেজে যে ভোট দেওয়ার টেকনিকটা, এটা কিন্তু একক হস্তান্তরযোগ্য ভোট, একক হস্তান্তরযোগ্য ভোট, ঠিক আছে। সো আমরা দেখি রাজ্যের ক্ষেত্রে এমএলএদের ভোটের মূল্য কীভাবে নির্বাচন করা হয়। রাজ্যের ক্ষেত্রে এমএলএ মানে ভোট গ্রহণ, দেখি রাজ্যের মোট জনসংখ্যা, মানে রাজ্যের মধ্যে যত সংখ্যা আছে, সাপোজ ত্রিপুরারই মনে করো ত্রিপুরাতে যত সংখ্যা আছে তত সংখ্যা বাই
ডিভাইডেড বাই রাজ্য বিধানসভার মোট নির্বাচিত সদস্য সংখ্যা, মানে কি ওই বিধানসভাতে টোটাল নির্বাচিত কজন এমএলএ আছে তাদেরকে দিয়ে ভাগ করা হবে ইন্টু 1/100। তো এই জায়গার মধ্যে কাদের ভোট সংখ্যা আসবে, এক একটা এমএলএর ভোট সংখ্যা, ভোটের মূল্য ততটুকু হবে, ঠিক আছে। তো আমরা এই জায়গায় বলতে পারি যে যেই রাজ্যের জনসংখ্যা বেশি ওই রাজ্যের এমএলএদের ভোটের মূল্য বেশি। আবার এটাও বলতে পারি যে যেই রাজ্যে এমএলএ বেশি ওই রাজ্যের এমএলএদের ভোটের মূল্য কমে যাবে, ঠিক আছে। তো নেক্সট দেখি পার্লামেন্টের। এখন তো আমি আলোচনা করলাম যে রাজ্যের বিধানসভার এমএলএদের ভোট মূল্য। এখন আমরা দেখব যে পার্লামেন্টের যে এমপিরা আছে, নির্বাচিত এমপিরা, কিন্তু মনে রাখবে এই যে রাজ্যসভা এবং লোকসভার যে এমপিরা আছে তাদের ভোটের মূল্য কত, কীরকমভাবে আমরা নির্বাচন করবো। সব রাজ্যের এমএলএদের ভোট মূল্য, মানে কি সব রাজ্য থেকে টোটাল যতজন এমএলএ ওই নির্বাচক সংস্থার সদস্য ওদের ভোটের মূল্যের যোগফল উপরে থাকবে আর নিচে থাকবে কি পার্লামেন্টের মোট নির্বাচিত সদস্য সংখ্যা, ঠিক আছে। মনে করো সাপোজ পার্লামেন্টে এখন আছে 500 জন, ঠিক আছে। 500 জনের মধ্যে মনে করো 12 জন হলো মনোনীত, তাহলে কত থাকবে এখানে 488। তারাই কিন্তু শুধু কি করতে পারবে, তাদেরকে দিয়ে কিন্তু ভাগ করাবে, এখানে কিন্তু মনোনীত সদস্যরা বাদ পড়ে যাবে, মনোনীত সদস্য কিন্তু এখানে আসবেই না, ঠিক আছে। না ভোট দিতে পারবে না হিসাব নিকেশে আসবে, তারা আসবে না, ঠিক আছে। তো তারপরে আমরা আরেকটা জিনিস আলোচনা করি, সেটা হলো কোটা। যে কোনো রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে তোমাকে অবশ্যই কি হতে হবে, কোটা সংখ্যক ভোট পেতে হবে। কোটা সংখ্যক ভোট মানে কি, কোটা সংখ্যক ভোট হলো মোট বৈধ ভোট সংখ্যা। বৈধ ভোট সংখ্যাকে আমি রাষ্ট্রপতির যে একজন প্রার্থী আছে একজন +1 মানে 2 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। মোট ভোট সংখ্যা, সাপোজ মোট বৈধ ভোট সংখ্যা কত আসলো, মোট বৈধ সংখ্যা মনে করো আসলো 50টা, ঠিক আছে। 50টা আসলো, ঠিক আছে। তো প্রার্থীর সংখ্যা কয়জন হবে, অবভিয়াসলি প্রার্থী তো একজনই হবে, এক একজনের জন্য এক একজন, মানে মনে করো এখন রাষ্ট্রপতির প্রার্থী দাঁড়ালো 3 জন, তো একজনকে যখন হিসাব করবো তখন একজন ধরবো, আরেকজনকে যখন হিসাব করবো একজন ধরবো, এরকম। তো প্রার্থীর সংখ্যা কয়জন হবে, একসাথে একজনই, 1 + 1 করব, ঠিক আছে, +1 করব, তারপরে প্লাস এদিকে 1, ঠিক আছে। তো 50/1 + 1 কত 2 + 1, তাহলে 50/2 মানে কি, 50/2 মানে 25, আর এদিকে আছে +1 মানে +1 মিনস +1 26। তো বৈধ ভোট সংখ্যা যদি 50টা হয়, কোটা সংখ্যক ভোট সংখ্যা কত হবে 26, মানে আমরা ইজিলি বলতে পারি যে অর্ধেক থেকে এক বেশি। অর্ধেক থেকে এক বেশিকে বলা হয় কি কোটা সংখ্যক ভোট। তো এই কোটা সংখ্যক ভোট পেলেই তুমি রাষ্ট্রপতির পদপ্রার্থী হিসেবে যোগ্য হবে, ঠিক আছে। আই হোপ ইউ হ্যাভ ক্লিয়ার। নেক্সট go to the first slide which I skip। এই যে প্রথম পর্যায় আমরা এখন বুঝলাম, এই যে পর্যায়গুলো আমরা বুঝলাম, এখনই এই পর্যায়গুলো আমরা বুঝলাম এই পিকচারটার মাধ্যমে, এই পর্যায়টা এবং এই পর্যায়টা, মানে রাষ্ট্রপতি কীভাবে ভোট এবং পার্লামেন্টের সদস্যদের কিভাবে ভোট হবে, মানে ভোট মূল্য কীভাবে নির্বাচন করা হয়, এটা আমরা এখন আলোচনা করলাম। তো এখন আমরা ফার্স্ট স্লাইডে চলে যাই, যেটা আমরা স্কিপ করেছিলাম। কোনটা স্কিপ করেছিলাম, এই যে এটা দেখি, একক হস্তান্তরযোগ্য ভোট। কোটা সংখ্যক ভোট না পেলে প্রার্থীপদ বাতিল হয়ে যাবে। আমি আগেই বলেছিলাম যে কোটা সংখ্যক যদি ভোট আমরা না পাই, বলতে রাষ্ট্রপতি না পাই, তাহলে প্রার্থী যে পদ সেটা কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। 2 জন সমান সংখ্যক ভোট পেলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচিত হয়। ওকে, এখন আমি দেখলাম যে 2 জন সমান সংখ্যক ভোট পেয়েছে, দেখো তখন কি হবে, একজনের প্রার্থী পদ বাতিল হয়ে যাবে, ঠিক আছে। একটা জিনিস বুঝিয়ে রাখি তোমাদেরকে, যে রাষ্ট্রপতি নির্বাচন যে হয়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট কিভাবে হয় দেখি, রাষ্ট্রপতি নির্বাচন ভোট কিভাবে হয়। রাষ্ট্রপতি নির্বাচন যে হয় কিভাবে ভোট দেয় আমরা দেখি এখন। সাপোজ এ প্রার্থী, বি প্রার্থী, সি প্রার্থী, ঠিক আছে, তারা হলো রাষ্ট্রপতি পদপ্রার্থীর জন্য প্রার্থী, ঠিক আছে। তো এখন যারা যারা এই ইলেকটোরাল কলেজে আছে তারা তো ভোট দিয়ে ওদেরকে নির্বাচন করবে, ঠিক আছে। তো তাদের কাছে 3টা চয়েস থাকবে, কি কি, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। তো আমাদেরকে না ফার্স্ট, সেকেন্ড, থার্ড দিতেই হবে, 3টা চয়েস দিতে হবে, আর ফার্স্ট চয়েসটা তো দিতেই হবে। এনিহাও কোনো যদি কোনো সদস্য যদি সেকেন্ড চয়েস অ্যান্ড থার্ড চয়েস দিয়েছে বাট ফার্স্ট চয়েস দিতে ওর মনে নেই, মানে ওর যে ভোটের ক্ষমতাটা এটা বাতিল, কারণ কেন, ওকে অবশ্যই ফার্স্ট চয়েসটা দিতে হবে, ঠিক আছে। তো তারপরে ভোট গণনার সময় দেখা হবে যে সবচেয়ে বেশি
কে ফার্স্ট চয়েসের ভোটটা পেয়েছে। তো ফার্স্ট চয়েসের ভোটটা যদি এ পেয়ে যেত, অবভিয়াসলি এ রাষ্ট্রপতি হয়ে যাবে, বি এবং সি বাদ। বাট এরকম যদি হয় যে ফার্স্ট চয়েস সেম সেম, তখনই কিন্তু কি হবে যে এখানে বলা হয়েছে যে দুইজন সমান সংখ্যক ভোট পেলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবে। তখন কিন্তু লটারি দেওয়া হবে, লটারি করা হবে, যে কে নির্বাচিত হবে লটারির মাধ্যমে নির্বাচন করা হয় রাষ্ট্রপতিকে। তো রাষ্ট্রপতি ভোট দেওয়ার প্রসেসটা কিন্তু একটু অন্যরকম। আমরা যখন কাউকে ভোট দিই আমরা কিন্তু নিজেদের একটা চয়েস জানাই যে আমি এই পার্টি চাই বা আমি এই পার্টি চাই, একটা এনি ওয়ান চয়েস, ঠিক আছে। বাট রাষ্ট্রপতির ক্ষেত্রে কিন্তু যতজন প্রার্থী আছে সবগুলা চয়েস, অল চয়েস উই হ্যাভ টু শো, ঠিক আছে। আমাদের সব পছন্দগুলি প্রকাশ করতে হবে। মেইনলি ইম্পর্টেন্ট ফার্স্ট চয়েস তো আমাদের দিতে হবে, নাহলে কিন্তু এই যে ভোটদানের পদ ক্ষমতা এটা কিন্তু বাতিল হয়ে যায়, ঠিক আছে। তো নেক্সট দেখি, একমাত্র বিভি গিরির নির্বাচনের মানে কত সালে, 1969 সালে বিভি গিরি নির্বাচনের জন্য দ্বিতীয় পছন্দের পদ্ধতি অবলম্বন করা হয়েছে। দ্বিতীয় পছন্দের পদ্ধতি মানে কি, সাপোজ প্রথম পছন্দ এ এবং বি পার্টি সেম হয়ে গেল, ঠিক আছে। তো এ এবং বি পার্টি সেম হয়ে গেল, তারপরে আমরা তারা দেখবে দ্বিতীয় পছন্দের মধ্যে কারা আছে, মানে সেকেন্ড। আমরা তো এ কে দিলাম 1, বি কে দিলাম 2, আবার অনেকে আছে বি কে দিল 2, এ কে দিল 1। তো এরকমভাবে দ্বিতীয় চয়েসটা দেখবে কার কত বেশি। সাপোজ দেখে নিল যে বি দ্বিতীয় চয়েসে পেল 14টা ভোট, আর এ বি দ্বিতীয় চয়েসে পেল 13টা ভোট, তখন কিন্তু এ বি কিন্তু কি হয়ে যাবে, রাষ্ট্রপতি হয়ে যাবে। এটাকে বলা হয় দ্বিতীয় পছন্দের ভোটে নির্বাচিত, মানে কি সেকেন্ড প্রায়োরিটিতে যে বেশি থাকে ওনাকেও রাষ্ট্রপতি বানানো যায় যদি প্রথম পছন্দটা একদম সেম সেম হয়ে যায়। এরকম একজনই হয়েছিল, সে হলো একমাত্র বিবি গিরি এই দ্বিতীয় পছন্দের ভোটের মাধ্যমে কি হয়েছিল, রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিল, ঠিক আছে। নেক্সট, 71 নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট সব বিরোধের মীমাংসা বা নিষ্পত্তি করে, ঠিক আছে। তো এই যে সংবিধানের 71 নং ধারা অনুযায়ী বলা হয়েছে যে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্ট সব ধরনের বিরোধের মীমাংসা বা নিষ্পত্তি করবে। ক্লিয়ার? এটা আমরা জানি যে সুপ্রিম কোর্টে সব ধরনের বিরোধের মীমাংসা করে, একদম লাস্ট মানে একমাত্র কেন্দ্রীয় বিচার বিভাগ, যুক্তরাষ্ট্রীয়। নেক্সট, রাষ্ট্রপতির শপথ গ্রহণ। রাষ্ট্রপতি কার কাছে শপথ গ্রহণ করে বা কি, রাষ্ট্রপতি 60 নং ধারায় রাষ্ট্রপতির শপথ গ্রহণ করার সম্পর্কে আলোচিত হয়েছে। মানে সংবিধানের 60 নং ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবে। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে শপথ বাক্য পাঠ করেন। কার সামনে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সামনে কিন্তু রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করে, ঠিক আছে। রাষ্ট্রপতি কি করে, শপথ বাক্য পাঠ করে। নেক্সট পড়ি আমরা কার্যকাল, মানে রাষ্ট্রপতির কার্যকাল কত। রাষ্ট্রপতি 5 বছরের জন্য নির্বাচিত হন, ঠিক আছে। তো এটা কত নং ধারায় বলা হয়েছে, 56 নং ধারায় বলা হয়েছে। রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেন। পদত্যাগপত্র মানে কি, পদত্যাগপত্র মানে কি নিজের পদটাকে ত্যাগ করার যে একটা পত্র, সেটা রাষ্ট্রপতি কার কাছে জমা দিতে পারে, উপরাষ্ট্রপতি মানে ভাইস প্রেসিডেন্ট, কার কাছে, ভাইস প্রেসিডেন্টের কাছে জমা দিতে পারে। সো একটা জিনিস জেনে রাখো, যদি উপরাষ্ট্রপতিও পদত্যাগপত্র জমা দিতে চায় তাহলে কার কাছে দেবে, অবভিয়াসলি প্রেসিডেন্টের কাছে দেবে। কার কাছে, প্রেসিডেন্টের কাছেই পদত্যাগপত্র জমা দেবে। নেক্সট, লেটস গো টু দ্য সেকেন্ড স্লাইড, দ্যাট ইজ রাষ্ট্রপতিকে কিভাবে অপসারণ করা যায়। রাষ্ট্রপতিকে কিন্তু অপসারণও করা যায়। এখন এরকম না যে রাষ্ট্রপতিকে একবার নির্বাচন করে নিলাম, রাষ্ট্রপতিকে আর পদত্যাগ করা যাবে না, পদচ্যুত করা যাবে না, ঠিক আছে। তো এখন রাষ্ট্রপতিকে কিন্তু পদচ্যুত করা যায়। কিভাবে পদচ্যুত করা যায় আমরা দেখি রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায়। অপসারণ পদ্ধতি, এই যে রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায়, এই যে অপসারণ পদ্ধতি এখানে আছে, দেখি আমরা এই অপসারণ পদ্ধতি কিভাবে পদচ্যুত করা যায়। রাষ্ট্রপতিকে অপসারণ শুধুমাত্র পার্লামেন্টের সদস্যরা অংশগ্রহণ করতে পারে, ঠিক আছে। তো আগে আমরা পড়েছিলাম নির্বাচন, এখন আমরা পড়বো কি, অপসারণ। নির্বাচন করতে গেলে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করতে গেলে কারা কারা আসতো, এমপি, এমএলএ,
এলসি সবখানের নির্বাচিত সদস্যরা আসতো। কিন্তু রাষ্ট্রপতিকে যতক্ষণ পদচ্যুত করা হবে তখন কিন্তু শুধুমাত্র পার্লামেন্টের নির্বাচিত এবং মনোনীত সদস্যরা অংশগ্রহণ করতে পারে। রিমেম্বার ওয়ান থিং, রাষ্ট্রপতিকে কিন্তু নির্বাচন করার সময় কিন্তু মনোনীত সদস্যরা অংশগ্রহণ করতে পারতো না। বাট যখনই অপসারণ করা হবে তখন কিন্তু পার্লামেন্টের নির্বাচিত সদস্য প্লাস মনোনীত সদস্য বোথ আর অ্যালাউড। উভয় সদস্যরাই অপসারণে অংশগ্রহণ করতে পারে। এক্ষেত্রে কিন্তু আবার বিধানসভা নির্বাচিত সদস্য বা কেন্দ্রশাসিত অঞ্চল নির্বাচিত সদস্যরা কিন্তু আসতে পারবে না। নেক্সট, ৬১ নং ধারা অনুযায়ী ইমপিচমেন্ট পদ্ধতি যে কোনো কক্ষের ১/৪ সদস্য দ্বারা স্বাক্ষরিত হলে পদ্ধতিটি উত্থাপিত হয়। ঠিক আছে, ইমপিচমেন্ট পদ্ধতি মানে কি? ইমপিচমেন্ট পদ্ধতি একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে রাষ্ট্রপতিকে অপসারণ করা যায়। উত্থাপিত হওয়ার পর সংশ্লিষ্ট কক্ষে ২/৩ সদস্য দ্বারা পাশ হলে অপরপক্ষে পাঠানো হয় সম্মতির জন্য। ঠিক আছে, তো প্রথমেই তো এই যে ইমপিচমেন্ট পদ্ধতিটা আলোচনা করা হবে কি না, স্বাক্ষরিত হতে হবে। তো কত অংশ? ১/৪। সাপোজ একটা কোর্টে বলতে একটা হাউসে ১০০ জন সদস্য আছে, অবশ্যই আমার ২৫ জন সদস্যদের দ্বারা স্বাক্ষরিত হতে হবে। মানে ১/৪ মানে কি 4/1 তো ১০০কে যদি আমি 4 ভাগ করি, 4/1 কি হবে? 25। ওকে, 25। তো 25 জনের দ্বারা স্বাক্ষরিত হতে হবে। পদ্ধতিটি উত্থাপিত হয়। ঠিক আছে, আলোচনার জন্য পদ্ধতিটি কোথায় আনা হয়? ওই সভাতে আলোচনার জন্য উত্থাপিত করা হয়। তারপরে উত্থাপিত হওয়ার পর সংশ্লিষ্ট কক্ষে, যে কক্ষের মধ্যে উত্থাপিত করা হয়েছে ওই কক্ষে ২/৩ সদস্য দ্বারা পাশ হতে হবে। ২/৩ সদস্য মানে কি? 3/2। সাপোজ 75 সদস্য আছে, আমার পাশ হতে হবে কত? 50 জন সদস্য দ্বারা। ঠিক আছে, তো সাপোজ একটা ওই কক্ষের মধ্যে 75 সদস্য উপস্থিত আছে। এই 75 সদস্যদের মধ্যে 50 সদস্যদের দ্বারা কি হতে হবে? পাশ হতে হবে। তবে সেটা আলোচনার জন্য কোথায় যাবে? সেটা আলোচনার জন্য যাবে অপর কক্ষে। যদি লোকসভায় পাশ করানো হয় তবে যাবে রাজ্যসভায়, আর যদি রাজ্যসভায় পাশ করানো তবে যাবে লোকসভায়। নেক্সট, 14 দিন আগে নোটিশ জারি করতে হবে। ঠিক আছে, তো এই রাষ্ট্রপতিকে যে অপসারণ করা হবে সেটা আগে থেকে জানানো হবে। কতদিন আগ থেকে? 14 দিন আগ থেকে জানিয়ে দিতে হবে, নোটিশ দিয়ে দিতে হবে। নেক্সট, রাষ্ট্রপতির অব্যাহতি। রাষ্ট্রপতির অব্যাহতি মানে কি? রাষ্ট্রপতির কিছু বিশেষ ক্ষমতা, এটা বলা হয়েছে ৩৬১ নং ধারায়। কোনো আদালতে জবাবদিহি করতে বাধ্য থাকেন। রাষ্ট্রপতি যখন নিজের কাজে বহাল থাকে, নিজের পদে বহাল থাকে, তখন কিন্তু তিনি কোনো আদালতে জবাবদিহি করতে বাধ্য নয়। নেক্সট, আদালতে ফৌজদারি মামলা দায়ের করা যায় না। রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা যায় না। কিছু কিছু ক্ষেত্রে দেওয়ানি মামলা দায়ের করা যায়। দেখি, 2 মাসের লিখিত বিজ্ঞপ্তি দিয়ে দেওয়ানি মামলা দায়ের করা যায়। মানে 2 মাসে লিখিত বিজ্ঞপ্তি দিতে হবে যদি কোনো দেওয়ানি মামলা দায়ের করা হয়। ওকে, ক্ষমতা এবং কার্যাবলী। ক্ষমতা এবং কার্যাবলী আমি আসছি। এর আগে আমরা আরেকটা জিনিস আলোচনা করিনি, সেটা হলো এই যে বেতন এবং ভাতা এবং কিছু বিশেষ ক্ষমতা। আমরা এখনই আলোচনা করেছিলাম যে রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট পদ্ধতিতে বরখাস্ত করা, যেটা আমরা এখন আলোচনা করেছিলাম। তারপরে 56 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হওয়ার পরও নবনির্বাচিত রাষ্ট্রপতি কার্যভার গ্রহণ করার আগ পর্যন্ত তিনি স্বপদে অধিষ্ঠিত থাকেন। 56 নং ধারায় বলা হয়েছে যে ঠিক আছে, রাষ্ট্রপতিকে পদচ্যুত করা হলো বা রাষ্ট্রপতিকে অপসারণ করা হলো, কিন্তু যতদিন পর্যন্ত না নতুন রাষ্ট্রপতি নির্বাচিত কার্যভার গ্রহণ করছে ততদিন পর্যন্ত কিন্তু ওই রাষ্ট্রপতিই কার্যভার গ্রহণ করবে। ক্লিয়ার? কত নং ধারায় বলেছে? 56 নং ধারায়। তারপরে 57 নং ধারায় কি বলা হয়েছে? রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। মানে রাষ্ট্রপতি এরকম না যে এবার নির্বাচন হলাম 5 বছরের জন্য, পরের বার আর নির্বাচিত হতে পারবো না, এরকম না। কিন্তু রাষ্ট্রপতি কিন্তু পুনরায় আবার নির্বাচিত হওয়ার জন্য কি করতে পারে? প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। যেমন একজনে আছে এরকম ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু পরপর দুবার বলতে 10 এরকম সময়ের জন্য রাষ্ট্রপতি হয়েছিল রাজেন্দ্র প্রসাদ। ঠিক আছে, তো সবচেয়ে বেশি সময় রাষ্ট্রপতি কিন্তু উনিই ছিলেন। এই যে ডক্টর রাজেন্দ্র প্রসাদ 2বার রাষ্ট্রপতি হয়েছিলেন। কতবার? 2বার। তিনি একমাত্র রাষ্ট্রপতি যিনি 2বার রাষ্ট্রপতি হয়েছিলেন। তারপর আমরা দেখি বেতন এবং ভাতা। মানে রাষ্ট্রপতির বেতন এবং ভাতা কি? পূর্বে রাষ্ট্রপতির বেতন ছিল 1,50,000 টাকা। ঠিক আছে, পূর্বে রাষ্ট্রপতির বেতন কত ছিল? 1,50,000 টাকা।
2017 সাল থেকে বেতন হয় 5 লক্ষ টাকা, মানে 17 সালে আপডেট দেওয়া হয়েছে, সেটা হলো কি রাষ্ট্রপতির বেতন হলো 5 লাখ রুপিস। নেক্সট, রাষ্ট্রপতির বেতন এবং ভাতা কোথায় থেকে দেওয়া হয়? সঞ্চিত তহবিল থেকে। তহবিল মেইনলি কয় ধরনের আছে জানো? 3 ধরনের আছে। 3 ধরনের তহবিল থেকে সঞ্চিত তহবিল হলো একটা। সঞ্চিত তহবিল থেকে ভারতের রাষ্ট্রপতিকে বেতন দেওয়া হয়। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। এগুলো আমরা আলোচনা করা হয়েছে এগুলা। এখন আমরা পড়ব রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী। আমরা এতক্ষণ তো রাষ্ট্রপতি পড়ছি, রাষ্ট্রপতি এইসব, রাষ্ট্রপতির যোগ্যতা, অনেক কিছু, নির্বাচন পদ্ধতি, অনেক কিছু আলোচনা করে নিয়েছি। এখন আমরা পড়ব রাষ্ট্রপতির ক্ষমতা এবং কার্যাবলী। ওকে, দেখি কি ক্ষমতা আছে। আইন সংক্রান্ত ক্ষমতা আছে, অর্থ সংক্রান্ত ক্ষমতা আছে, শাসন সংক্রান্ত ক্ষমতা আছে এবং বিচার সংক্রান্ত ক্ষমতা আছে। আরও আছে ক্ষমতা, আমরা দেখব। আইন সংক্রান্ত ক্ষমতা কত নং ধারায় আলোচনা করা হয়েছে? 86 ক্লজ 1 ওকে। 1 নং ধারায় বলা হয়েছে লোকসভাকে তিনি ভেঙে দিতে পারেন। কে? রাষ্ট্রপতি। 85 ক্লজ 1 বলা হয়েছে লোকসভাকে তিনি ভেঙে দিতে পারেন। কে? রাষ্ট্রপতি। 86 ক্লজ 1 বলা হয়েছে যৌথ অধিবেশন। ঠিক আছে, যৌথ অধিবেশন তিনি ডাকতে পারেন। সাপোজ আমাদের দেশে এরকম কোনো একটা সমস্যা হয়েছে যে আপার হাউস মিন্স কি? আপার হাউস মানে কি? রাজ্যসভা, এবং লোয়ার হাউস মানে কি? লোকসভা। আপার হাউস এবং লোয়ার হাউসের মধ্যে মত বিনিময় হচ্ছে, মানে কোনো মত তারা অ্যাকসেপ্টই করতে পারছে না। দুই কক্ষের মধ্যে একটা বিবাদ বাঁধানোর উপক্রম, বা দুই কক্ষের মধ্যে কোনো ওপিনিয়নে মিল নেই, তখন তিনি রাষ্ট্রপতি যৌথ অধিবেশন কিন্তু ডাকতে পারেন। ঠিক আছে, তো যৌথ অধিবেশন মানে কি? এটা প্লাস এই কক্ষ প্লাস এই কক্ষ মিলে আলোচনা করার জন্য যৌথ অধিবেশন ডাকতে পারেন। ঠিক আছে, তো এই যৌথ অধিবেশনের আবার সভাপতিত্ব কে করেন? স্পিকার। কে করেন? স্পিকার। ওকে, সো উই উইল ডিসকাস অ্যাবাউট দিস আফটার। নেক্সট 111 বলেছে সংশোধনীতে স্বাক্ষর। সংশোধনীতে স্বাক্ষর দেওয়ার ক্ষমতা কার? অবভিয়াসলি রাষ্ট্রপতির। নেক্সট, অর্থ সংক্রান্ত ক্ষমতা আলোচনা করেছে 112 অ্যান্ড 115 নং ধারায়। শাসন সংক্রান্ত ক্ষমতা আছে, বিচার সংক্রান্ত ক্ষমতাও আছে। আমরা নেক্সট স্লাইডে এখন দেখি কি কি ক্ষমতা ব্রিফলি। এই যে আমরা পড়লাম যে বিচার সংক্রান্ত ক্ষমতা। বিচার সংক্রান্ত ক্ষমতার পরে আছে রাষ্ট্রপতির একটা অন্যতম ক্ষমতা, সেটা হলো জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। এখন আমরা পড়ি ক্ষমতাগুলিকে। প্রতি 5 বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন কে? রাষ্ট্রপতি। এটা কিন্তু রাষ্ট্রপতির একটা ক্ষমতা। তারপরে 115 নং ধারা অনুযায়ী 115 নং ধারা অনুযায়ী কি বলেছে? রাষ্ট্রপতি সম্পূরক বাজেট পেশ করতে পারে। সম্পূরক বাজেট পেশ করার ক্ষমতা কার? রাষ্ট্রপতির। ওকে, কত নং ধারা অনুযায়ী? 115 নং ধারা অনুযায়ী। তারপরে 240 নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক ক্ষমতা ভোগ করেন। তত্ত্বাবধায়ক ক্ষমতা কে ভোগ করেন? রাষ্ট্রপতি। তত্ত্বাবধায়ক ক্ষমতা মানে কি? সব ঠিকঠাক আছে কিনা তা দেখতে পারেন। নেক্সট, তত্ত্বাবধান করতে পারেন আর কি। নেক্সট, জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাটা একটু আলোচনা করে নিই, কারণ এটা পরীক্ষার প্রসপেক্টিভসে খুব 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 গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা মানে কি? জরুরি অবস্থায় যে ধরনের ক্ষমতা প্রয়োগ করা হয় তাদেরকে বলা হয় জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। এটা আমরা ছোট থেকে পড়ে আসছি। কার কাছে আছে? এটা রাষ্ট্রপতির কাছে আছে। তো জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা সাধারণত কয় ধরনের? 3 ধরনের। 1, 2, 3। জাতীয় জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা এবং রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থাজনিত জরুরি অবস্থা। তো আমরা প্রথমটা আলোচনা করে নিই, জাতীয় জরুরি অবস্থা। জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে আলোচনা করেছে 352 1 নং ধারায়। কত নং ধারায়? 352 1 নং ধারায়। আজ পর্যন্ত কতবার? 3 বার কিন্তু জারি করা হয়েছে। জাতীয় জরুরি অবস্থা আজ পর্যন্ত 3 বার জারি করা হয়েছে। কখন কখন দেখে নিই। 1962 সালে যখন চীন এবং ভারতের মধ্যে যুদ্ধ হচ্ছিল, 1971 সালে যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হচ্ছিল, 1975 সালে যখন অভ্যন্তরীণ
অস্থিরতা দেখা দিয়েছিল, মানে 3বার। কত কত সালে? 1962, 1971 এবং 1995 সালে। নেক্সট, জাতীয় জরুরি অবস্থা, আর্থিক জরুরি অবস্থা। আর্থিক জরুরি অবস্থা আজ পর্যন্ত একবারও লাগু করা হয়নি, ঠিক আছে? এটা করা হয় কত নং ধারা অনুযায়ী? এটা করা হয় 360 নং ধারা অনুযায়ী। কত নং? 360 নং ধারা অনুযায়ী। নেক্সট, রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা। রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থা মানে কি? মানে রাজ্যের মধ্যে শাসন ব্যবস্থাটা একদম অচল হয়ে পড়েছে, এরকম অবস্থায় দেশের সবগুলি রাজ্যের গভর্নমেন্ট, মানে কি রাজ্যপাল, রাষ্ট্রপতিকে একটি চিঠি লিখে পাঠাতে পারেন যে আমাদের রাজ্যে ঠিকভাবে শাসন ব্যবস্থা চলছে না বা অচল হয়ে পড়েছে। তখন রাষ্ট্রপতি যদি মনে করে, তখন এই 356 লাগু করতে পারে। এটা সাধারণত কেন্দ্র রাজ্যটাকে চালানোর ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয়, ঠিক আছে? তো আজ পর্যন্ত 334 বার এই ক্ষমতাটা লাগু করা হয়েছে। হয়তো এখনো বাড়তে পারে, তোমরা আপডেটটা জেনে নেবে। মিনিমাম এর মেয়াদ থাকে 6 মাস এবং ম্যাক্সিমাম 3 বছর, মানে 6 মাস করে করেই 3 বছর পর্যন্ত ম্যাক্সিমাম এর মেয়াদ থাকতে পারে। লেটস গো টু দ্য নেক্সট স্লাইড, দ্যাট ইজ ভেটো ক্ষমতা। ভেটো ক্ষমতা হলো রাষ্ট্রপতির একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষমতা। ভেটো ক্ষমতা আরেকটা গুরুত্বপূর্ণ ক্ষমতা। এই ভেটো ক্ষমতা আবার 3 ভাগে ভাগ করা যায়, সেটা হলো সম্পূর্ণ ভেটো, স্থগিত ভেটো এবং পকেট ভেটো। সো লেটস গো টু আন্ডারস্ট্যান্ড হোয়াট অ্যাবাউট সম্পূর্ণ ভেটো। সম্পূর্ণ ভেটো মানে কি? রাষ্ট্রপতি কোনো বিলে সম্পূর্ণভাবে সম্মতি না দিলে, যে একদমই কমপ্লিটলি সম্পূর্ণ দেয়নি কোনো একটা বিলে, তখন সেটাকে বলে ভেটো ক্ষমতা। আর মনে রাখবে, একটা বিল তখনই আইনে পরিণত হবে যখন নাকি রাষ্ট্রপতি ওই বিলটাতে সিগনেচার করবে, ওকে, বা সম্মতি দেবে, তখনই একটা বিল কিসে পরিণত হবে? আইনে। তো আমরা তো এখন কি বলবো, ভেটো যেহেতু বিশেষ ক্ষমতা, তাহলে তো এটা এখানে বিলই আসবে, কারণ আইনে পরিণত হয়ে গেলে তো সম্মতি দিয়েই দিল। নেক্সট, স্থগিত ভেটো মানে কি? স্থগিত ভেটো মানে পুনর্বিবেচনার জন্য সংসদে পাঠাতে পারেন। মানে একটা বিল যেটাকে দেখে হয়তো রাষ্ট্রপতির মনে হতে পারে যে এটা একটু চেঞ্জ হলে ভালো হবে, একটু পুনর্বিবেচনা করা হোক, আবার সংসদে পাঠাতে পারেন। সো দেয়ার ইজ এ কোয়েশ্চেন, যদি রাষ্ট্রপতির ওই বিলটাকে আলোচনা না করেই আবার রাষ্ট্রপতিকে পাঠিয়ে দেয়, তবে কিন্তু রাষ্ট্রপতি বাধ্য টু সাইন ইন দ্যাট বিল, ওকে? রাষ্ট্রপতি কিন্তু বাধ্য ওই বিলে সাইন দেওয়ার জন্য। নেক্সট, পকেট ভেটো। পকেট ভেটো মানে কি? বিলের উপর দীর্ঘদিন কোনো সিদ্ধান্ত না নিলে, মানে কি একদম মনে করো যে একটা বিল রাষ্ট্রপতি নিজের পকেটে ঢুকিয়ে রেখেছে, ঠিক আছে? পকেটে ঢুকিয়ে রেখেছে, মানে কি একদম কোনো নিশ্চিত নেই এটা কবে সিদ্ধান্ত হবে কি হবে না, মানে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ থাকে না এখানে, ঠিক আছে? তো এখন আমরা দেখি যে সম্পূর্ণ ভেটোর প্রয়োগটা কখন হয় বা হয়েছিল। এই যে সম্পূর্ণ ভেটোর ব্যবহার হয় যখন বিলটি সংসদে পাশ হলেও সরকার পরিবর্তিত হয়, এরকম কেসে। আবার কখন হতে পারে? বেসরকারি সদস্যদের বিল হলে। যদি বিলটা বেসরকারি সদস্যদের দ্বারা হয়, তবে এই সম্পূর্ণ ভেটোটা প্রয়োগ হয়ে থাকে। উদাহরণ হিসেবে বলা যায় 1954 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ পেপসু অ্যাপ্রোপ্রিয়েশন বিল এ সম্পূর্ণ ভেটো প্রয়োগ করেছিল, ঠিক আছে? 1954 সালে ডক্টর রাজেন্দ্র প্রসাদ যখন রাষ্ট্রপতি ছিলেন, তখন পেপসু অ্যাপ্রোপ্রিয়েশন বিলে এই ভেটোটা প্রয়োগ করেছিল। কোনটা? সম্পূর্ণ ভেটোটা, মানে সম্পূর্ণ সম্মতি দেয়নি, একবারই সম্মতি দেয়নি। নেক্সট, পকেট ভেটোটা একবার প্রয়োগ করা হয়েছিল, সেটা কখন? উদাহরণ বানাটা ঠিক করে নেবে। 1985 সালে 1986 সালে জ্ঞানী শৈল সিংকে আবার বলা হয় কিন্তু ভারতের প্রথম শিখ রাষ্ট্রপতি। শৈল সিং ইন্ডিয়ান পোস্ট অফিস বিলে পকেট ভেটো প্রয়োগ করেছিল। কখন? 1986 সালে জ্ঞানী শৈল সিং ইন্ডিয়ান পোস্ট অফিস বিলে এই পকেট ভেটোটা প্রয়োগ করেছিলেন। আই হোপ ইউ আর ক্লিয়ার। নাও গো টু দ্য সেকেন্ড স্লাইড, নেক্সট স্লাইড। তো এছাড়াও রাষ্ট্রপতির আরও অনেক ক্ষমতা আছে, বিবিধ ক্ষমতা আছে, যেগুলি হলো বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্থার সদস্যতা নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। জাতীয় পুরস্কার প্রদান করেন কে? রাষ্ট্রপতি। কি কি জাতীয় পুরস্কার? সবচেয়ে বড় ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, এগুলা কে দেয়? রাষ্ট্রপতি দেন, ঠিক আছে? তো নেক্সট, ক্ষমতাসীন সরকারের সাংবিধানিক পরামর্শ অনুযায়ী কাজ করেন কে? রাষ্ট্রপতি। তারপরে সংবিধানের অনুচ্ছেদ 74 1 নং ধারা অনুযায়ী বলেছে রাষ্ট্রপতি তার সমস্ত ক্ষমতা মন্ত্রিপরিষদের পরামর্শ অনুযায়ী প্রয়োগ করেন। একটা কোটেশন দিয়ে কোশ্চেন আসতে পারে, তোমরা দেখে নিও। রাষ্ট্রপতি কি বলেছে? আমাদের দেশের রাষ্ট্রপতি কি রকম হবে?
নমিনাল বাট নট পাওয়ারলেস এক্সিকিউটিভ। ওকে, আমাদের রাষ্ট্রপতি ঠিক আছে নমিনাল মানে নাম সর্বস্ব, বাট এরকম না যে নট পাওয়ারলেস মানে পাওয়ারফুল। আমাদের দেশের রাষ্ট্রপতির কিন্তু পাওয়ার আছে, এরকম না যে একদমই ক্ষমতা নেই। নাম সর্বস্ব মানে কি একদমই ক্ষমতা নেই এরকম না কিন্তু, ঠিক আছে? তো যেমন ব্রিটেনে এরকম আছে। দেখি আমাদের দেশের বর্তমানে রাষ্ট্রপতি সম্পর্কে কিছু কথা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজি 2022 সালে 18 জুলাই ষোড়শ রাষ্ট্রপতি নির্বাচনে 15তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন কে? শ্রীমতী দ্রৌপদী মুর্মুজি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী হিসেবে যশবন্ত সিনহাকে পরাজিত করেন কে? দ্রৌপদী মুর্মুজি। তারপরে তিনি হয়েছেন কি আমাদের দেশের বর্তমানের প্রধানমন্ত্রী না, রাষ্ট্রপতি। আমাদের দেশে বর্তমানে রাষ্ট্রপতি হয়েছে কে? দ্রৌপদী মুর্মুজি। ওকে, সো নেক্সট লাস্ট অ্যাবাউট রাষ্ট্রপতি, দ্যাট ইজ আমাদের কিছু ইনফরমেশন জেনে নিলে ভালো হয়। সেগুলি হলো প্রথম রাষ্ট্রপতি মহিলা, দলিত, মুসলিম, শিখ এরকম। যেমন প্রথম মহিলা রাষ্ট্রপতি ছিলেন প্রতিভা পাটিল, প্রথম দলিত রাষ্ট্রপতি ছিলেন KR নারায়ণ, প্রথম মুসলিম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর জাকির হোসেন, প্রথম শিখ রাষ্ট্রপতি ছিলেন জ্ঞানী শৈল সিং, প্রথম বৈজ্ঞানিক রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম, প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি M হিদায়তুল্লাহ, প্রথম প্রবীণতম রাষ্ট্রপতি, সবচেয়ে প্রবীণতম রাষ্ট্রপতি, সবচেয়ে বয়স হয়ে যে রাষ্ট্রপতি হয়েছে, যিনি রাষ্ট্রপতি হয়েছেন তিনি হলেন R ভেঙ্কটরমন। সবচেয়ে কনিষ্ঠতম মানে সবচেয়ে অল্প বয়সে রাষ্ট্রপতি হয়েছেন NS রেড্ডি। সবচেয়ে বেশি সময় রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, আমরা আগে আলোচনা করেছিলাম। প্রথম উপজাতিভুক্ত রাষ্ট্রপতি ছিলেন দ্রৌপদী মুর্মু, যেটা এখনই রানিংয়ে চলছে। প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ all of you. I hope you have understood about Rashtrapati in one shot. Thank you so much. Have a good luck and best of luck, best wishes for your upcoming exam. Thank you so much.